সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, গ্রীষ্মের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকের শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং নৃত্যশিল্পী ও পরিচালক লিখনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী জিএমবি আকাশের আলোকচিত্র প্রদর্শনী আনসিন ইন আওয়ার সাইট ডালিটস ইন বাংলাদেশ। বিকাল ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে রুহুল করিম রুমির একক চিত্রকলা প্রদর্শনী প্রক্সিমিটি অফ লাইন। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ৫ মে পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে মুন রহমানের একক চিত্রকলা প্রদর্শনী ফেস টু ফেস। বিকাল ৫টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। দেখো, ওয়াও, ফ্যান্টাস্টিক। রাত ৮টা ২০ মিনিটে থাকছে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। ব্যবসা এই পৃথিবীতে যে বিখ্যাত হইছে, কেন চাকরি করে? কেউ না, বিল গেটস চাকরি করছে। এই যে, আরে বিল গেটসের কথা বাদ দে, ট্রাম্পের কথা ধর। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কি করছে? আগে ব্যবসা করছে, ব্যবসা করতে করতে আমেরিকার প্রেসিডেন্ট। আমরা দুজন ব্যবসা শুরু করুম। রাত ৯টায় প্রচার হবে দীপু হাজরার পরিচালনায় একক নাটক শব্দের শরীর। তোমার রক্তচক্ষুকে আমি ভয় পাই। এখন নিশ্চয়ই ভয় পেয়েছো। মৃত মানুষের কথা কেউ কি কখনো বিশ্বাস করে? আজ লেখকের মুখে মুখে আমাকে হতেই হবে। রাত 11:30টায় থাকছে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান নিউজ ইনসাইট। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নৃত্যশিল্পী ও পরিচালক লিখন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। তোমাকেও শুভ সন্ধ্যা। কেমন আছেন? আমি ভালো। তা আজকে আয়োজনে কি কি থাকছে, কি কি থাকবে? আজকে কোনো সম্মাননা থাকছে? হ্যাঁ, সম্মাননা তো অবশ্যই ২ দিনেই আছে আমাদের গুণীজন সম্মাননা। আর আজকে উদ্বোধন করছেন হলো মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী আশুজ্জামান নূর, আরও অনেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ, কালচারাল সচিব, আমাদের শিল্পকলা ডিজি, অনেকেই আছেন, মানে যারা আমাদের সাথে সব মানে আষ্টে পৃষ্ঠে জড়িত, সম্পৃক্ত একদম পরিপূর্ণভাবে, এবং তাদের সহযোগিতাই কিন্তু আমরা আরও বেশি উৎসাহিত পাচ্ছি। ২১ এবং ২২ এই ২ দিন মহুয়া নাট্যপালা নিয়ে আপনাদের একটি আয়োজন শুরু হয়েছে। গত ৩ মাস ৪ মাস ধরেই মানে অক্লান্ত পরিশ্রম করে আসতেছি। আর আমরা মানে আশাবাদী যে 100% দেওয়ার চেষ্টা করবে সবাই, অল আর্টিস্ট। আর সবচেয়ে ভালো লাগা হচ্ছে গিয়ে একটা মেলবন্ধন, একটা বিনি সুতার মালায় গাঁথা একসাথে সিনিয়র জুনিয়র কোনো আর্টিস্ট বাদ নেই এই ডান্স ড্রামাটার মধ্যে। আর স্যারের হচ্ছে এটা একটা বিগ প্রজেক্ট, অ্যান্ড স্যারের চাওয়া স্বপ্ন সবসময় ছিল যে
এমন কিছু কাজ করব, এমন মানে গতানুগতিক কাজ না, এমন ডিফারেন্ট কিছু করব যে মানুষের ভালো লাগা, মানুষের হৃদয় ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়। নৃত্যালোকের 25 বছর পূর্তি উপলক্ষে তো এই আয়োজন। আচ্ছা, এবং পুরো পরিচালনা কাজটি করেছেন তো আপনাদের সম্মানিত স্যার, সেই ব্যাপারটি সম্পর্কে শুনবো। আসলে সত্যি কথা বলতে কি, আমার স্যার সম্বন্ধে বলে আমি শেষ করতে পারবো না। মানে সে যে একজন এত বড় গুণী মাপের একজন মানুষ, এত ট্যালেন্ট একজন আমার গুরু, মানে তার শিক্ষাগুলো এখনো আমরা পরিপূর্ণভাবে নিতে পারিনি, আমার যেটা মনে হয়। আর স্যারের এটা ছিল 12-13 বছরের একটা প্রজেক্ট, স্বপ্ন ছিল, এবং সেটা বাংলাদেশ এবং কলকাতা মিলেই স্যার অডিও মানে আলাউদ্দিন আলীকে দিয়ে, সুমন চট্টোপাধ্যায়, ওনাদের সবার হেল্প নিয়েই মানে কাজটা করেছে। গান গেয়েছে হচ্ছে গিয়া সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায়, আরও অনেকে আছে। তো আশা করছি ভালো কিছু হবে। আর সবচেয়ে বড় কথা যে দোয়া করি আমার স্যার যিনি সার্থক হয় এবং স্যার যিনি আরও ভালো ভালো কাজ করতে পারে, এবং স্যার ভালো কাজ করলেই আমরাও ভালো কাজের সুফল পাবো। সেটাই তো। মহুয়া নিয়ে এর আগে অনেক কাজ হয়েছে, অনেকেই কোরিওগ্রাফি করেছেন, কিন্তু কবিরুল ইসলাম রতন এবারে অন্যরকম একটি ধাঁচের কোরিওগ্রাফি উপহার দিতে চলেছেন। কি মনে হচ্ছে যে অন্য সবার থেকে তার আসলে পার্থক্যটা কোন জায়গাটাতে থাকতে পারে? সবার তো আসলে সবাই সবার মতো করে চিন্তা করে, সবাই সবার মতো ভালো ভাবে জিনিসটা, তার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করে। আর গতানুগতিক যে কাজগুলো হয় তার থেকে তো অবশ্যই ডিফারেন্ট কিছু হবে এবং ভালো লাগবে আশা করি দর্শকদের। তো এখানে তো আপনারা অনেকেই অনেক জনপ্রিয় নৃত্যশিল্পীরা কাজ করেছেন, তাদের সম্পর্কে একটু জানতে চাইবো। মহুয়া ক্যারেক্টার তো অবশ্যই মৌ করছে, আর নদের চাঁদ করছে আমার স্যার কবির ইসলাম রতন, আর বেদিনী ক্যারেক্টার করছে হচ্ছে গিয়ে দীপা খন্দকার, একজন সিনিয়র ডান্স আর্টিস্ট, আমাদের দেশের একজন বেস্ট কোরিওগ্রাফারের মধ্যে একজন সে। আর রমদ ভাই নাটকের উনি করছে হোমরা বাইদ্যা, আর আমি এবং চাঁদনি করছি হচ্ছে গিয়ে পাহাড়ি আরেকটা গ্রামের, আরেকটা জায়গার, আরেকটা লোকালয়ের আমরা আরেকটা যুবক যুবতী, আরেকটা হিরো হিরোইন। বাহ, চমৎকার। তো নাচের ক্ষেত্রে কস্টিউম একটা বড় একটা বিষয়, তো এখানে কস্টিউম ডিজাইনার হিসেবে কে কাজ করছে? মূলত করছে মৌয়ের ক্যারেক্টারটা দেখছে, মৌয়ের কস্টিউমগুলি দেখছে হচ্ছে গিয়া রঙের বিপ্লব দা, আর পাশাপাশি বিশ্ব রঙের বিপ্লব দা, আর পাশাপাশি যে গ্রুপ কস্টিউমস আছে সেগুলির দিকে আমরা খেয়াল রাখছি আমার স্যার কবির ইসলাম রতন, আমি নিজেই, আরেকজন আমাদের ছোট ভাই শাওন, এই তিনজন মিলেই আমরা দেখছি কস্টিউমস এন্ড প্রপস। তো সাধারণ দর্শক যারা আছেন তারা আসলে কিভাবে এটি দেখতে পাবে বা টিকিটগুলো কোথায় অ্যাভেলেবল থাকবে? টিকিট কাউন্টারে পাওয়া যাচ্ছে, এছাড়া ছিল বিশ্ব রঙের ইয়েতে আউটলেটগুলোতে, তারপরে পাবলিশার্স, সাগর পাবলিশার্সে, রেইনবো একটা আমাদের অডিও ভিডিও একটা ফার্ম গেটে তো ছিল, সব ছিল সেই ওখানে। আর তাছাড়া আমরা নিজেরাও পুশিং সেল কিছু করছিলাম, সেগুলো আছে। তারপর ফাইনালি শোর কাউন্টারে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আগামীকালও তো আছে সেটি, তো আগামীকাল এবং আজকে এই 2 দিনের মধ্যে কি ধরনের পার্থক্য থাকছে আয়োজনে? আজকে তো উদ্বোধন, সেটা তো উদ্বোধনের দিন তো একটা নর্মালি একটা অন্যরকম ব্যাপার থাকে, আর আজকে আমরা টোটাল টিমটা মিলে প্রথম করতে যাচ্ছি, তো আলাদা ভালো লাগা, আলাদা একটা ভয় ভীতি, সবটা মিলে একটা কাজ করছে, এবং সবাই মানে চেষ্টা করছি যে 100% দেওয়ার। আপনি তো নিজেও একজন নৃত্য পরিচালক, তো অন্যের পরিচালনায় যখন কাজ করার সুযোগ হয় তখন কেমন লাগে, সেই ব্যাপারটি কতটুকু এনজয় করেন? আমার মনে হয় কি, একজন নৃত্য পরিচালক যখন নাচ মানে কোরিওগ্রাফি করে, আমার মনে হয় কি কোরিওগ্রাফি করার সময় তাকে অন্ততপক্ষে মানে প্ল্যাটফর্মের বাইরে থাকা উচিত আমার মনে হয়। তো আমরা যখন নাচ তৈরি করি একটা, তখন মনে হয় কি আমার জায়গাটা যদি অন্য কেউ করতো তখন মনে হয় আরও ভালো করাতে পারতাম। মানে কোরিওগ্রাফি করা, একই সাথে কস্টিউম চিন্তা করা, প্রপস চিন্তা করা, আবার নিজে পারফর্ম করা, ইটস টু টাফ। আর এদিক থেকে তো বিরাট বড় একটা ছাড়, কারণ বিকজ অফ আমার কিছুই ভাবতে হচ্ছে না, স্যারের সাথে অলওয়েজ জড়িত আছি, কিন্তু আমার কোরিওগ্রাফির চিন্তা করতে হচ্ছে না, যার জন্য একটা বিরাট জায়গাতে একটু রিল্যাক্স থাকা যায়। অনেক অনেক বেশি। তো আপনার নাচের শুরুটা কিভাবে হয়েছিল? আমার নাচের শুরুটা হচ্ছে অনেক ছোটবেলা থেকে। আর প্রথম আমি যখন বিটিভিতে শিবলি মোহাম্মদ এবং নিপাকে দেখি, তখন থেকেই আমার ভালো লাগা যে আমি হয়তো নাচ শিখবো, ইন্সপায়ার্ড হয়েছিলাম। আচ্ছা, তো নাচের শিক্ষাটা কিভাবে, এদেরকে দেখে তো ইন্সপায়ার্ড হলেন, তারপরে শেখার শুরুটা কোথা থেকে বা কিভাবে? মূলত আসলে আমি
একটু আদরে ছিলাম, আমাকে একটু 8-10 জনের থেকে একটু অন্যভাবে মানুষ করেছে। আমার যখন 23 দিন বয়স তখন আমার মা মারা গেছে। আমার যখন 2 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। তো আমার বড় দিদি আমাকে মানুষ করে মূলত। সেই সুবাদে আমার ঢাকায় থাকা, আর স্কুল কলেজ সব ঢাকাতেই। তো তখন যখন ক্লাস 5 আমি 4-5-এ তখন আমি বায়না ধরি এবং দেখি তাদেরকে। দেখার পরে তখন আমার কোনো চাওয়াগুলি মানে কমতি রাখার চেষ্টা করিনি, মানে সন্তান সমতুল্যই দিদির কাছে ছিলাম আমি। দিদিকে ক্লাস 7-8 পর্যন্ত আমি মাই বলেছি। তো সেই সুবাদে আমাকে মানে অ্যাডমিট করে দেয়, ওখানে অ্যাডমিশন নিয়ে নিই আমি। সেটা কি নিত্যালোক দিয়ে শুরু হয়েছিল? না, নিত্যালোক না, তখন আমি সুরঙ্গমার সঙ্গীত একাডেমি, তখন শামিরা নিপা এবং শিবলি মোহাম্মদের আন্ডারে আমি করতে থাকি। করতে করতেই তখন আরও সবাইকে চিনতে থাকি। তখন যারা সিনিয়র ভাইরা আছে বা আপুরা আছে, তখন দেখি কি আমার আরেক এই স্যারের কাছেও শিখছে। তখন আমি আমার দিদিকে বলি, তখন দিদিও তখন তার কাছে নিয়ে যায়। তখন 2 জায়গা মিলেই আমার শেখা এইভাবে। আচ্ছা, এই যে নাচের যে অঙ্গনটা বা যে শিল্প মাধ্যমটা, এখানে আমরা বেশিরভাগ সময় দেখি যে মেয়েদের আগ্রহটা বেশি থাকে। আপনি ছেলে হয়ে সেই সময় সেই আগ্রহটা তৈরি হয়েছিল, তো কি মনে করছেন এই সময়টাতে সে আসলে কি ছেলেদের আগ্রহটা কি খানিকটা বেড়েছে নাচের প্রতি, নাকি কমে গিয়েছে? না, যথেষ্ট বেড়েছে এবং খুব ভালো ভালো ঘরের শিক্ষিত ছেলেরাই মানে আসছে। আর মনে হচ্ছে যে একটা সময় দেখা যাবে যে একটা সময় যখন শুধু মেয়েদের জন্য ছিল, আমার মনে হয় না যে শুধু ছেলেদের জন্য, আমি ঠিক চাই না, ছেলে মেয়ে বোধ সমান সমান থাকবে এরকম একটা ব্যাপার। কোন ধরনের নাচ করতে আপনার বেশি ভালো লাগে? আমি স্কলারশিপ নিয়ে পাশ করে আসি দিল্লি ইউনিভার্সিটি থেকে, দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে কত্থকের উপর। তো মেইনলি ক্লাসিক্যাল বেসটা তো একটা লালন, ওটা তো একটা জায়গা। পাশাপাশি আমাদের দেশে ট্র্যাডিশনাল ডান্স করছি, ফিউশন করছি, সৃজনশীল নাচগুলি করছি, সব ধরনের নাচের সাথেই সম্পৃক্ত, হ্যাঁ, এবং করছি আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী কাজ করে যাচ্ছি। আচ্ছা, বর্তমান সময়ে আমাদের দেশের প্রেক্ষাপটে নৃত্যশিল্প বা নৃত্যশিল্পীদের অবস্থানটা এখন কোথায় আছে? সত্যি কথা বলতে কি, যে আমরা স্টেজে পারফর্ম করে যাচ্ছি সমানতালে। আমার মানে কি টেলিমিডিয়া অ্যান্ড প্রেস মিডিয়া যদি আরেকটু সাপোর্ট দিত আমাদেরকে, আমরা মনে হয় কি আমাদের প্ল্যাটফর্মটা স্ট্রং হতো। আচ্ছা, কারণ হয় কি, একটা শিল্পের বা একটা শিল্পীর সার্থকতায় যখন ওই মানুষ যখন না চেনে না জানে, তখন আর মনে হয় কি ওই বোধটা নিজের কাছে হালকা মনে হয়। অনেকেই বলে, অনেকেই শুনতে বলা যায়। এখন যেহেতু আমার কিছু সার্কেল, আমার কিছু দর্শক তৈরি হয়েছে, সবার ভাগ্যে তো এই জিনিসটা হয় না যে আমরা যেমন রাস্তাঘাটে বের হয়ে এলেই মানুষজন জানতে পারে। লিখন না দিয়ে কিন্তু আলাদা আলাদা নাম, অনেকে ওরও না দিয়ে ওরও শুনতে হয় যে দেখ লিখন না দিয়ে যাচ্ছে। আমি গেলেও মনে করে যে দেখ না দিয়ে লিখন যাচ্ছে, এইরকম। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আমাদের নৃত্যশিল্পীরা আসলে কতটুকু এগিয়ে আসতে পেরেছে বলে মনে করছেন? আমি মনে করি যে আমাদের দেশের ছেলেমেয়েরা, বিশেষ করে যারাই যে সেক্টরেই গিয়েছে অন্যান্য জায়গায় পড়াশোনা করার জন্য বা বিভিন্ন সাবজেক্টে কাজ করার জন্য, আমার প্রত্যেকটা জায়গায় বাঙালিদের একটা আলাদা সুনাম, যে বাঙালিরা অনেক ট্যালেন্ট, ওরা অনেক নিজেকে তৈরি করতে জানে, তৈরি করতে পারে, এবং যে কোনো কাজের সাথে ওরা অনেক বেশি ডিভোটেড হয়। তো সেই ক্ষেত্রে আমরাও কম পিছিয়ে নাই। সবথেকে বড় কথা, অনেক বেশি পরিশ্রমী। আর দ্বিতীয়ত যেটা আমরা বিভিন্ন পাশ্চাত্য দেশের যে জিনিসগুলো আমরা চ্যানেলে দেখতে পাই, ওদের ব্যয়বহুল খরচ, ব্যয়বহুল সব কিছু, তারপরে একটা কাস্টমের ব্যাপার আছে। আমাদের দেশ মুসলিম কান্ট্রি, সো আমরা চাইলেই উৎপাটন কোনো ড্রেস আপ করতে পারবো না, যেটা সম্ভব না আমাদের দেশে, বা পরিবেশের কারণে সেটা সম্ভব না। যার জন্য ওদের জিনিসগুলি দেখতে ভালো লাগা একটা অন্যরকম কাজ করে। আর রাশিয়া, বিভিন্ন জায়গায় যে আছে, বা ইভেন ইন্ডিয়া, ওরা একদম মানে আমাদের দেশে ট্রেন্ড শুরু হয়েছে ছোটো বা একদম গুড়ি বাচ্চা থেকে আসা। হ্যাঁ, আগে কিন্তু এই এটা ছিল না, একটু মানে গার্জিয়ানরা চিন্তা করতো, এখন ছোট থেকেই গার্জিয়ানরা অনেক বেশি সচেতন। এবং অনেক মারা আছে যারা জীবনে অনেক স্বপ্ন ছিল একজন নৃত্যশিল্পী হবে, পারে নাই, মা বাবার কারণে হোক পারে নাই, বা পারিবারিক কোনো কারণে পারে নাই, বা বিয়ের পরে সেই শখটার পূরণ হয়নি, সেই মাগুলি আবার বাচ্চাদেরকে দিয়ে পূরণ করছে। বাহ, তো আগামী দিনের চিন্তা ভাবনা কি ধরনের কাজ করছে, স্বপ্ন কিভাবে দেখছেন? আগামী দিন নিয়ে আমি খুবই কম ভাবি, কারণ আমি জানি মানুষের কিছুই বলা যায় না, সম্পূর্ণ আল্লাহর হাতে। আর যখন যেমন সময় আসবে ঠিক তখন তেমন সময় পার করব। আর স্বপ্ন তো প্রত্যেকটা মানুষের থাকে, সব স্বপ্ন কি সত্যি হয়?
তারপরও আমরা কল্পনা স্বপ্নের কল্পনা কথা থাকে, জানতে স্বপ্ন চাইবো যে স্বপ্নই কি ধরনের থাকে। স্বপ্ন দেখছেন আপনি। আমার মনে হয় যে একটা বিরাট বড় একটা স্কুল থাকবে। আমাদের স্কুল আছে, আমাদের স্কুলের নাম হচ্ছে গিয়া, আগে ছিলাম স্যারদের সাথে, এখনও স্যারদের সাথে আছি, পাশাপাশি আমাদেরও একটা আলাদা সাইনবোর্ড। আমি সবাই জানে, নিশ্চয়ই জানে সবাই, যে লিখনাদি একটা জুটি, এবং আমাদের স্কুল আছে, আমাদের স্কুলের নাম হচ্ছে নৃত্যকথা। আমরা স্কুলটাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি, এবং আমরা যা করতে পারি নাই, যা সম্ভব হয়নি আমাদের দ্বারায়, সেই সম্ভবগুলো কীভাবে মেটাতে পারি, আমাদের বাচ্চাদের মধ্যে ফোটাতে পারি, সেই চিন্তাটা এখন সবচেয়ে বড় চিন্তা, এইটাই হচ্ছে মেইন স্বপ্ন। আর অ্যাজ ইউজুয়াল কাজ তো করে যাচ্ছি, ভালো কাজ আসলে ডেফিনেটলি ওই রকম কোনো প্রোগ্রাম থাকলে নিশ্চয়ই আমরা ভাববো কি করা যায়, নতুন কিছু করা যায়, থাকলে সেটা নিয়ে কাজ করা। সামনের প্রতিটা পরিকল্পনা যেন সফল হয় এই প্রত্যাশা করছি। আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তোমাকেও অনেক ধন্যবাদ। আর আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে বেশি বেশি করে নাচ দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।